দিল্লি নামটি শুনলেই মনে হয় হাজার বছর ধরে গড়ে ওঠা কোনো ঐতিহাসিক নিদর্শনের আতুর ঘর, ইতিহাস বিজড়িত জায়গা। ভারতের সবচেয়ে দর্শনীয় স্থান মানে প্রিন্স অফ বিল্ডার্স খ্যাত সম্রাট শাহজাহানের তৈরি কোনো নিদর্শন। সেই একাদশ শতাব্দী থেকে শুরু করে ভারতবর্ষে গড়ে ওঠে একের পর এক সাম্রাজ্য। সেই সুলতান গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরির হাত ধরে একের পর এক সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এই ভারতবর্ষে। স্বাধীন দাস সালতানাত থেকে লোদি, সুরি, মামলুক, খিলজি, তুগলক, সৈয়দ সুলতানি, মোগল কিংবা ব্রিটিশ শাসন, সবাই তাদের সাম্রাজ্য গড়েছেন এই দিল্লিতে। আজকে আপনাদের নিয়ে যাব দিল্লির সেই ঐতিহাসিক মোগল স্থাপনা, নিউ দিল্লি থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত দিল্লি লাল কেল্লায়, আর জানাবো এর ইতিহাস। দিল্লি লাল কেল্লা আদৌ কি লাল ছিল নাকি সাদা? কে তৈরি করেছেন এই লাল কেল্লা, আর কত সালে তৈরি হয়েছিল? এই সব কিছুই তুলে ধরব এই ভিডিওতে। প্রিয় দর্শক, আগের ভিডিওগুলোতে আমি আগ্রার লাল কেল্লা, তাজমহল থেকে শুরু করে দিল্লি জামে মসজিদ, সফদরজং সমাধি, খাজা মঈনুদ্দিন কিংবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দরগা সবই তুলে ধরেছি, নিশ্চয় মনে আছে আপনাদের। আর এই ভিডিওগুলোতে না গিয়ে দেখে থাকলে আপনি দেখে আসবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দিল্লি লাল কেল্লা থেকে আমি সিএম হেলাল উদ্দিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর অনেকটা ভেঙে পড়েন, উদাসীন হয়ে পড়েন বাদশাহ। কোনো কিছুই ভালো লাগছিল না, তাই তিনি রাজধানী আগ্রা থেকে দিল্লি আনার চিন্তা করেন। অপরদিকে আকবরের সময়কালে মুঘলদের রাজধানী ছিল আগ্রা। আকবর দিল্লি তেমনটা পছন্দ করতেন না, কারণ দিল্লিতে শের শাহ সুরির সাথে তার পিতা হুমায়ুন পরাজিত হয়েছিলেন। দিল্লি তার পিতা হুমায়ুনের পরাজয়কে মনে করিয়ে দিত। কিন্তু শাহজাহান আগ্রার অতিরিক্ত গরমের কারণে বিরক্ত হয়ে উঠেছিলেন। সেই লক্ষ্যে প্রিন্স অফ বিল্ডার্স খ্যাত মুঘল সম্রাট শাহজাহান 1638 সাল থেকে শুরু করে 1648 সালে এবং 256 একর জায়গার ওপর এই দিল্লি লালকেল্লা নির্মাণ শুরু করেন। তবে আগ্রার তাজমহলও একই সময়ে নির্মাণ কাজ চলে। শাহজাহান এই জায়গার নাম দেন শাহজাহানাবাদ, কিন্তু পরে দিল্লি লালকেল্লা নামেই বেশি পরিচিতি লাভ করে। এই লালকেল্লা নির্মাণের সময় কেল্লার রং মোটেও লাল ছিল না, বরং এর রং ছিল সাদা ধপধপে। কেল্লা তৈরি হয়েছিল সাদা চুনাপাথর দিয়ে, আর কেল্লার নাম ছিল কিলাই মুবারক, যা সম্রাট শাহজাহান রেখেছিলেন। কেল্লা নির্মাণ করতে সময় লাগে প্রায় 10 বছর। কেল্লার প্রধান কারিগর ছিলেন ওস্তাদ হামিদ এবং ওস্তাদ আহমেদ লাহোরি। তারা তাজমহলও নির্মাণ করেন। ব্রিটিশ আমলের কেল্লার রং এবং নাম দুটোই পরিবর্তিত হয়। কেল্লার চুনাপাথর ভেঙে পড়তে শুরু করে এক সময়, তখন ইংরেজরা এর মেরামত করে গায়ে রং করেন লাল, এবং সেই থেকে এর নামকরণ করা হয় লাল কেল্লা। এখানে প্রবেশের 2টি গেট আছে, একটি লাহোরি গেট, অন্যটি দিল্লি গেট। লাল কেল্লার প্রধান আকর্ষণ এর বিশালকার প্রাচীর, কিন্তু লাহোর গেটকে প্রধান প্রবেশদ্বার বলা হয়ে থাকে। এই গেটটি পাকিস্তানের লাহোরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বলে এর নামকরণ লাহোরি গেট। কেল্লাটিতে তৃতীয় একটি বহির্গমন পথ ছিল যমুনা নদীর তীর ঘেঁষে, যেটাকে ওয়াটার গেট হিসেবে পরিচিত ছিল। তবে আমরা দিল্লি লালকেল্লা প্রবেশ করি দিল্লি গেট দিয়ে, আর প্রবেশ করতে টিকিট মূল্য ইন্ডিয়ান ও সার্কভুক্ত দেশের জন্য 35 রুপি, আর বিদেশিদের জন্য 500 রুপি। টিকিট নিয়ে দিল্লি গেট দিয়ে প্রবেশ করব লালকেল্লার ভিতরে। তার আগে কিছু ইতিহাস বর্ণনা করি আপনাদের সামনে। 1648 থেকে 1857 সাল পর্যন্ত এই দুর্গই ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এরপর শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে নির্বাসিত করে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত করেন ব্রিটিশ সরকার। 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। এটি ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীকও বটে। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। 2007 সালে লালকেল্লাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত করে। ভিতরে প্রবেশ করতে পরপর 2টি গেট পার হতে হয়, মানে আপনি চাইলেও সহজে যেতে পারবেন না ভিতরে। আর এটা ছিল শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার অন্যতম কৌশল। বিশাল গেট, যার দরজাও বিশাল, আর মোটা পেরেক দিয়ে, মোটা কাঠ ও লোহার পাত দিয়ে বানানো গেট আজও আছে অক্ষত, অবিকল।
গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমে দেখা মিলে এই সুন্দর ও নান্দনিক নকশার ভবনটি, যা মিনা বাজার নামে পরিচিত। মানে এই লাল কেল্লার ভিতর সম্রাট সমস্ত কিছু তৈরি করেন যাতে বাহিরে যেতে না হয়, আর রানীরা কিংবা লাল কেল্লার ভিতরে মহিলারা সব কিছু সহজে পেতে পারেন এই বাজার থেকে। তখন ব্রিটিশ ও পর্তুগিজ বণিকরা আসতো এই বাজারে, যাতে বেশি দামে বিক্রি করতে পারত রানীদের কাছে। এখন থেকে 400 বছর আগে গড়ে ওঠা মিনা বাজার এখনও বসে নিয়মিত, তবে শুক্রবার বাদে। মিনা বাজার দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই দেখা পাবেন বিশাল সবুজ উদ্যানের ডানে ও বাঁয়ে সবুজে গাছগাছালি, আর একটু পরপর সাদা ও লাল ভবনগুলো মুঘল সাম্রাজ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। লালকেল্লার প্রবেশদ্বার দিয়ে ঢুকে সামান্য এগিয়ে মিনা বাজার পার হলে চোখে পড়বে একটি সাদা এবং লাল রঙের ভবন, যাকে বলা হয় নহবতখানা। নহবত শব্দের অর্থ গানবাজনার স্থান। এই নহবতখানাকে এক কথা কেল্লার প্রাণকেন্দ্র বলা হয়। কেল্লায় সম্রাটদের প্রবেশের সময় এখানে নানা রকমের সঙ্গীতের আয়োজন করা হতো। সঙ্গীতের সুর মূর্ছনায় মহাসমারোহে সম্রাটদের স্বাগত জানানো হতো। এটি যুদ্ধে যাওয়া কিংবা ফিরে আসাও এক কেল্লা থেকে অন্য কেল্লা যাওয়ার সময় গান বাজনা হতো। এই নহবতখানার আছে কলঙ্কময় এক অধ্যায়। এখানে নবম ও দশম মুঘল সম্রাট জাহাঙ্গীর শাহ ফারুক শিয়ারকে হত্যা করা হয় নির্মমভাবে। নহবতখানার সামনে একটি সবুজের চত্বর বা খোলা মাঠ। দূর থেকে যে লাল রঙের ভবন দেখতে পাচ্ছেন সেটি হলো দেওয়ানে আম। এগিয়ে যেতেই সারি সারি পিলারের মাঝে দেখা যায় সেই ঐতিহাসিক রাজ সিংহাসনের। এটি সেই সিংহাসন যেখানে বসে সম্রাট শাহজাহান থেকে শুরু করে আওরঙ্গজেব, মোহাম্মদ শাহ কিংবা আহমেদ শাহ, আবার মুঘল সম্রাটদের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরও শাসন করেছেন এই ভারতবর্ষ। ভবনের সবচেয়ে বড় কৌশল হলো আপনি যে পাশ থেকে দেখেন না কেন সব দিক থেকেই একই রকম দেখবেন, আর সব পাশ থেকে সম্রাটকে দেখা যেত ভালোভাবে। তবে এখানে সম্রাট বসলে সোজা লাহোরি গেটের বাহিরে দেখা যেত, আর বাহিরের লোক সম্রাটকে দেখতে পেত। এই লাহোরি গেটের সামনে সম্রাট আওরঙ্গজেব একটি দেয়াল তুলে দেন এক সময়, যার জন্য সম্রাট শাহজাহান তাকে এক পত্র লিখে তাতে বলেন, মহিলাদের মতো ঘোমটাওয়ালা কেল্লা বানিয়ে ফেললে তুমি। এই মহলটির 3 দিকেই খোলা, শুধু পিছনের দিকে দেয়াল। মহলের একদিকে রাখা ছিল সম্রাটের সিংহাসন। নানা মহামূল্যবান পাথরের কারুকার্য দিয়ে মহলটি সজ্জিত করা হয়েছিল। মহলের প্রতিটি দেয়ালে আছে ভারতের নানা রকম পাখি, ফুল ইত্যাদির ছবি। সম্রাটের বসার আসনটি ছিল মণিমুক্তা, সোনার উপায়ে কারুকার্য করা। সম্রাট শাহজাহানের রাজত্বকালে এই মহলে অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম হতো। এখানে বসে মুঘল সম্রাটরা জনসাধারণের সাথে কথা বলতেন কিংবা সৈন্যদের সাথে আলোচনা করতেন। আমিও সেই ঐতিহাসিক সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু নেই সেই সম্রাটরা, নেই তাদের পদচারণা। নহবতখানা কিংবা দেওয়ানি আম থেকে একটু সামনে এগিয়ে গেলে দেখা পাবেন এই সুন্দর ও নান্দনিক নকশার স্থাপনা। আসলে এটিকে বলা হয় শাওন ভাদর। এই নান্দনিক ভবনের উপর দাঁড়িয়ে সম্রাটরা শ্রাবণ মাসে কিংবা ভাদ্র মাসে বৃষ্টি বিলাস করতেন। মানে এখানে দাঁড়িয়ে তারা বৃষ্টি উপভোগ করতেন। আর দুপাশে 2টি থাকার মানে হলো শ্রাবণ মাসে বৃষ্টির ফসল আসে দক্ষিণ পাশ দিয়ে, তাই তিনি দক্ষিণ পাশে দাঁড়াতেন যাতে পিছন দিক থেকে গায়ে বাতাস কিংবা পানি না লাগে। আর রানীরাও বৃষ্টি বিলাস করতেন এখানে দাঁড়িয়েই। আর এখানে আমার কাছে একটি বিষয় এত ভালো লাগলো যে আশ্চর্য হলাম, বাগান বা উদ্যানের সব জায়গার সাথে একটি চ্যানেল আছে, যে খান দিক দিয়ে সব জায়গায় পানি চলে যায়, আর বাগান থাকে শীতল। মাঝে একটি ফোয়ারাও আছে। এখানে একটি চ্যানেল দিয়ে পানির ব্যবস্থা করার ছিল, যা এখনও আছে। পাশে আছে ফুলের গাছ, যেগুলো সমারোহ ছড়াচ্ছে এই সবুজ উদ্যানে। বাগানের মাঝে অনেক গাছগাছালি আর সবুজের প্রকৃতি ভালো লাগবে যে কারো। এখান থেকে পুরো ভারতবর্ষ শাসন করে গেছেন সম্রাট শাহজাহান কিংবা তার পরবর্তী প্রজন্ম। শাওন ও ভাদর ভবনের ঠিক মাঝখানে রয়েছে এই ভবনটির অবস্থান। লাল বেলে পাথর ও ইট দিয়ে নির্মিত এই ভবনের নাম জাফর মহল। এই ভবনটি শাহজাহান কিংবা জাফর নির্মাণ করেছেন সেটির কোনো উল্লেখ না থাকলেও বলা হয় সম্রাট বাহাদুর শাহ জাফর এখানে বসবাস করতেন, এবং তিনিই নাকি এটি সর্বশেষ মোগল সম্রাট এই ভবনটি তৈরি করেছেন। এর চারপাশে শীতল পানি জমা করে রাখা হতো, তা সমগ্র বাগানে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ত। তবে সম্রাট বাহাদুর শাহ জাফর ঠিক যমুনা নদীর পাড়ে এই মহলটি তৈরি করেন, যমুনা নদীর সুশীতল বাতাস ও নদী উপভোগ করতে। এই বাগানের মাঝে আপনি কখনো ক্লান্ত অনুভব করবেন না, কারণ চারিপাশে গাছগাছালি আর সবুজের সমারোহ। একবার ভাবলেই অবাক লাগে, এখান থেকে মুঘল সম্রাটরা শাসন করেছেন পুরো ভারতবর্ষ।
উদ্যানের মাঝে রয়েছে একটি বিশাল কুয়া, তবে পাশে আরও একটি কুয়া আছে যেখান থেকে কেল্লার সকল সৈন্য ও কর্মচারীদের পানির চাহিদা পূরণ করা হতো। কুয়াটি অনেক বড়, যা এখন লোহার খাঁচি দিয়ে ঢেকে রাখা হয়েছে। ওপরে ওঠার জন্য ছিল সিঁড়ি, যা এখনও চালু আছে। এই কুয়ার ঠিক পাশেই রয়েছে ১৬৫৯ সালে শাহজাহানের পুত্র আওরঙ্গজেব ব্যক্তিগত মসজিদ হিসেবে এটি নির্মাণ করেন, যা শ্বেত পাথরের তৈরি। তিনি এখানে বসেই ধর্মীয় কাজগুলো করতেন। আবার হামামখানার ঠিক পশ্চিম পাশে মতি মসজিদের অবস্থান। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি আকারে অনেকটাই ছোট, তবে বন্ধ থাকায় ভিতরে কেমন সেটি দেখাতে পারলাম না। আওরঙ্গজেব একজন ধার্মিক ও পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। তিনি একটানা ৪৯ বছর শাসন করেছেন এই ভারতবর্ষ, এই কেল্লাতে বসেই। কিন্তু তার মৃত্যুর পর ধীরে ধীরে কমতে থাকে মুঘল সাম্রাজ্যের পরিধি, আর পারিবারিক রাজনীতি ও হানাহানি তো ছিলই। মতি মসজিদের পূর্ব পাশে হামামখানার অবস্থান, যা শ্বেত পাথরের তৈরি। এখানে সম্রাট শাহজাহান থেকে শুরু করে আওরঙ্গজেব, বাহাদুর শাহ জাফর স্নান করেছেন। আর তার পাশে যে ভবনটি, সেটি হলো দেওয়ানি খাস। এটি এতই দামি একটি ভবন যে তার তুলনা হয় না। সম্রাট শাহজাহান এখানে বসে উজির রাজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করতেন, কিংবা রাজকীয় অতিথিদের সাথে আলোচনা করতেন এই দেওয়ানি খাসে বসেই। এই দেওয়ানি খাসেই ছিল সম্রাট শাহজাহানের ১১৫০ কেজি স্বর্ণে মোড়ানো ময়ূর সিংহাসন। ছিল দামি দামি হীরা জহরত সহ মহামূল্যবান ধনরত্ন। দেওয়ানি খাসমহল পুরোটাই স্বর্ণে মোড়ানো ছিল। সমগ্র ভারত তথা বিশ্বের মধ্যে তখন আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই দিল্লির লাল কেল্লা। দেওয়ানি খাস ও খাসমহল এতই চাকচিক্য ছিল যে সেটি দেখে ভরকে যেত তখনকার যে কোনো রাজা বাদশারা। এক সময় এর ছাদ ছিল পুরোটাই রূপোর তৈরি, যা এখন নেই। দেয়ালের গায়ে লাগানো ছিল স্বর্ণের প্রলেপ, তবে আছে সেই প্রলেপের কিছু নিদর্শন। মহামূল্যবান কোহিনূর ছাড়াও হিরে, চুনি, পান্না, মুক্তোর নকশা করা সোনার সিংহাসনটি ছিল এক অমূল্য এবং অপূর্ব শিল্পকলার পরিচয়। আর সেই সিংহাসনের মাথায় লাগানো ছিল বিখ্যাত কোহিনূর হিরে। ১৭৩৯ সালে পারস্যের নাদির শাহ আচমকা এক দুর্ধর্ষ অভিযানে লালকেল্লা থেকে কোহিনূর হিরে, ময়ূর সিংহাসন সহ আর দামি দামি ধন সম্পদ লুট করেন। ময়ূর সিংহাসনের হদিশ পাওয়া না গেলেও সেই কোহিনূর হিরে বিভিন্ন জনের হাত ঘুরে বর্তমান ইংল্যান্ডের রাজার রাজমুকুটে শোভা পাচ্ছে। বলা বাহুল্য, শাহজাহানের কোহিনূর লুট করে সেটি রানীকে উপহার দিয়েছিল ব্রিটিশরা। মানে ১৮৫৭ সালে সিপাহ বিদ্রোহের পর ইংরেজরা সেটি নিয়ে যায় দামি দামি সকল আসবাবপত্র, যার কারণে সকল সাম্রাজ্যের সুলতানদের ব্যবহৃত আসবাবপত্র থাকলেও মুঘলদের নেই সেই ব্যবহৃত জিনিসপত্র, নেই তার সিটি ফেটাও। দেওয়ানি খাসের দেয়ালে সাদা মার্বেল পাথরের কারুকার্য ও তার উপর খোদাই করে লাল ও নীলমণির নকশা দারুণভাবে আকর্ষণ করে সবাইকে। কারণ এখন আধুনিক যুগে এটা সহজ হলেও ৪০০ বছর আগে কোনো মেশিন ছাড়া এটি করা ছিল দুঃসাধ্য ব্যাপার। কতটা দক্ষ প্রকৌশলীরা এটা নির্মাণ করেছেন সে সময়, এটি ভাবলেই অবাক লাগে। আর মাঝের এই ভবনটির নাম হলো খাসমহল, যা সম্রাট একান্তই ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন। সামনে স্থাপিত শিলালিপি থেকে জানা যায় এই ভবনের নিচে সিংহ ও হাতির খেলা হতো রাজদরবারের বিনোদনের জন্য। এর নিচে রয়েছে যমুনা নদীর সাথে একটি ঘাট, যা শাহজাহান ব্যবহার করতেন। একে আবার ওয়াটার গেটও বলা হতো। আবার এই নদীর পানির শীতল হাওয়া সবসময় প্রাসাদের ভিতর দিয়ে প্রবাহিত হতো, ফলে এই ভবনটি থাকতো ঠান্ডা। কারণ দিল্লির তাপমাত্রা অনেক বেড়ে যেত সে সময়, যা এখনও হয়। একটি বিষয় উল্লেখ না করলেই নয়, তা হলো নহরী বেহেশত। সিংহাসনের পশ্চাতে ছিল সম্রাট পরিবারের নিজস্ব কক্ষগুলো। এই কক্ষগুলো দুর্গের পূর্ব প্রান্ত ঘেঁষা যমুনা নদীর সাথে ছিল। তবে দেওয়ানি খাস, খাসমহল বা হামামখানা এবং রংমহল সমান্তরাল ভূমি থেকে প্রায় ৫ ফুট উঁচুতে অবস্থিত। কক্ষগুলো নহরী বেহেশত বা স্বর্গোদ্যানের জলধারা কেল্লার সর্ব উত্তর পূর্ব কোণে অবস্থিত। শাহবুর্জ থেকে শুরু করে হামামখানা, দেওয়ানি খাস, খাসমহল ও রংমহলের ভিতর দিয়ে চলে গেছে একটি কুয়ার মাঝখানে, যেখান থেকে আবার সমগ্র বাগানে জলধারা প্রবাহিত হয়েছিল। এই জলধারা প্রত্যেক কক্ষের মাঝ বরাবর দিয়ে প্রসারিত হয়েছিল, যার কারণে এই কক্ষগুলো কখনই গরম হতো না। মানে বাহিরে যদি ৪০ ডিগ্রি তাপমাত্রা থাকে, তাহলে ভিতরে পাবেন ২০ থেকে ২৫ ডিগ্রি তাপমাত্রা, যা এখনও আছে।
যমুনা নদী থেকে দুর্গের উত্তর পূর্ব কোণে অবস্থিত শাহবুর্জ নামে একটি মিনারে জল টেনে তুলে এই জলধারাকে প্রবাহ করা হতো। প্রাসাদের ভিতরের দেয়ালে লেখা আছে যে যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই, তা এখানেই এবং তা এখানেই। প্রাসাদের সর্বদক্ষিণে অবস্থিত দুটো কক্ষ ছিল, জেনানা বা মহিলাদের বাসস্থান। ছোট কক্ষটির নাম মমতাজ মহল, যা বর্তমানে একটি সংগ্রহালয়, এবং অপরটির নাম রংমহল। সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর অনেক পরে তৈরি করা হয় এই মহলটি তার প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ। এবং এই মমতাজ মহল ও রংমহল পাশাপাশি অবস্থিত। কিল্লার বিভিন্ন মহলের মধ্যে আরেকটি আশ্চর্য হচ্ছে এই রংমহল। রংমহল প্রকৃত অর্থেই ছিল রঙের প্রাসাদ। এই মহলের প্রতিটি দেয়াল নানা রকম পাথর ও কাজ দিয়ে সাজানো। এর সিলিংটি তৈরি করা হয়েছিল সোনা ও রূপা দিয়ে। সোনা ও রূপার চমক প্রতিফলিত হয়ে পড়ত নিচের শ্বেত পাথরের ওপর। এখানে থাকতেন সম্রাটের পত্নী, উপপত্নী এবং দাসীগণ। পাশের খাস মহলেই থাকতেন সম্রাট। ফলে সম্রাট তার ইচ্ছে মতো যে কোনো সময় এই মহলে প্রবেশ করতে পারতেন। তবে সম্রাট ছাড়া আর কারও এই মহলে প্রবেশের অনুমতি ছিল না সে সময়। লালকেল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 1857 সালের সিপাহ বিদ্রোহের ব্যর্থতার পর 17 সেপ্টেম্বর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লালকেল্লা ত্যাগ করেন। পরে তিনি ব্রিটিশরা তাকে বন্দী করে এই দুর্গে নিয়ে আসেন। এখানে 1858 সালের 27শে জানুয়ারি তার বিচার কার্য শুরু হয় এবং 7 অক্টোবর তাকে নির্বাসন দেওয়া হয় ও সম্রাটের 2 পুত্রকে হত্যা করা হয় যাতে মুঘলদের আর কেউ পৃথিবীতে না থাকে। এরপর লালকেল্লার কর্তৃত্ব ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায়। তারা এটিকে একটি ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করতে থাকে। 1945 সালে আজাদ হিন্দ ফৌজের পরাজয়ের পর লালকেল্লাতেই যুদ্ধবন্দীদের বিচার কাজ শুরু হয়। স্বাধীনতার পর থেকে 2003 সাল পর্যন্ত এই কেল্লাটি ছিল ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন। একসময় নিজের কেল্লাতেই বাহাদুর শাহ জাফরকে ইংরেজদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ইংরেজদের বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগে বাহাদুর শাহ জাফরকে ইংরেজরা মায়ানমারের ইয়াঙ্গুনে নির্বাসনে পাঠিয়ে দেয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ইয়াঙ্গুনে থাকার সময় তিনি একটি চিঠি লিখেছিলেন। এর বাংলা অর্থ হলো, এ জাফর, তোর ভাগ্য এতটাই খারাপ যে নিজের রাজ্যে কবর পাওয়ার জন্য 2 গজ জমিটুকু পেলি না তুই। এই কেল্লায় মূলত মুঘলদের কিছু ভবন থাকলেও আছে ভিন্ন নকশার কিছু ভবন, যার কিছু এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই ভবনগুলো 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা তৈরি করেছেন তাদের আবাসস্থল হিসেবে। আমি আগ্রা কিংবা দিল্লির এবং রাজস্থানের যে সকল মুঘল স্থাপত্য দেখেছি তার সাথে এই নকশার কোনো মিল নেই, কারণ এগুলো ব্রিটিশ নকশায় তৈরি করা হয়েছিল সেই সময়। প্রিয় দর্শক, এই লালকেল্লা একদিকে যেমন মোগল সম্রাটদের উন্নতি সূর্য উঠতে দেখেছে, তেমনি অন্যদিকে তাদের সেই সূর্যকে অস্ত যেতেও দেখেছে। তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত না জানে কত শত ঘটনার সাক্ষী হয়ে আছে এই লালকেল্লা। লালকেল্লা শুধুমাত্র মোগলদের জন্যই নয়, বরং ভারতের স্বাধীনতা আন্দোলনের সাক্ষীও বটে। কত সম্রাট বাদশাহ শুরু থেকে শেষ হয়েছে এই কেল্লাতেই, কিন্তু বয়ে যাওয়া সময়ে হাজার কাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে আজও সেই দিল্লির লালকেল্লা।